ইউনিভার্সিটির ছেলেরা 5 তারিখের আগে মানে অগাস্ট জুলাইয়ের আগে আই হেট পলিটিক্স হ্যাশট্যাগ চালু করেছিল না, খুব পপুলার ছিল না, ভুলে গেছেন দেখি। এমন একটা ঘটনা ঘটেছে, ওই যে বলে আন্দোলনের 1 বছর শান্তিপূর্ণ বিকাশের 100 বছরের সমান। 100 বছরে যা গড়ে ওঠে 1 বছরে তা গড়ে ওঠে, 100 দিনে যা গড়ে ওঠে 1 দিনে তা গড়ে ওঠে। অতএব হ্যাশট্যাগ শেষ। আমাদেরকে ভোটারদেরকে এডুকেট করতে হবে, মানে এই না যে আপনি তাকে আইএ বিএ এমএ পাস করাবেন, নো, তাকে সচেতন করতে হবে যে আমরা এত বছর যা করেছি, 54 বছর যা করেছি, সেটা সেই ধ্যান ধারণা থেকে, সেই সিস্টেম থেকে বের হয়ে আসতে হবে। আবার ভোট একান্ত দিতে গেলে আমার ভোট পাবো কিনা অন্য কেউ দিয়ে গেছে এটাও হয়। আর আমাদের ফ্যাসিস্ট সরকার গত 3টা সময় যা করছে, লজ্জা। আচ্ছা, আপনারা এই যে উদ্যোগ নিচ্ছেন, সেমিনার করছেন, আমি আগের একটা সেমিনার আসছি, প্রথম দিন কি বলবো বুঝতেই পারি যে ঘটনাটা কি করছেন আপনারা। আজকেও যে পুরোপুরি বুঝতে পারছি সেরকম না, কিন্তু মাঝে মাঝেই আমার মনে হচ্ছে একটা ভালো কাজ করছেন। এটা দরকার, তো বেশি ডিসকোর্স দরকার, আরো বেশি কথা বলে। আমি আপনাকে দেখতে পারি না, কিন্তু তারপরেও আপনার কথা আসলে আমার কথা চাইতে ভালো হইতে পারে। তো কোপার্নিকাস যখন বলেছিলেন পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে, বেচারার ফাঁসি হয়েছিল, কিন্তু হি ওয়াজ রাইট। সত্যটা মেজরিটি মাইনরিটির উপরে নির্ভর করে না। আমি বারে বারে বলি, ডেমোক্রেসি ইজ এ রুল অফ মেজরিটি, কিন্তু ট্রুথ ইজ নট এ ম্যাটার অফ মেজরিটি অর মাইনরিটি। সত্য নির্ভর করে একেবারেই ব্যক্তি, বিষয়, বস্তু, চিন্তার নিরপেক্ষ। সত্য সত্যই। আমি যে গণতন্ত্রের চর্চা করি, আমি কিন্তু সত্যের অনুসন্ধান করি, সত্যের আশ্রয় করি। আমি যদি দেখি যে এটা সত্যি, তাহলে আমি তাই মানব, যদি সেটা সেই মুহূর্তের জন্য মেজরিটির ওপিনিয়ন নাও হয়। কারণ গণতন্ত্র মিথ্যার উপর দাঁড়াবে না। তাহলে আমারও এইটা বুঝতে হবে। ধরেন আমি সংখ্যানুপাতিক ভোট সমর্থন করতাম, বলবেন ভাই করতাম কেন, এখন করেন না? এখন করতে গিয়ে দেখি যে এই যে আপনারা বলছেন না স্বৈরতন্ত্র আর ফিরে আসতে পারবে না, আমি দেখি ওর অনেক বেশি ভোট পেয়ে যেতে পারে। আমি বলেছি আমি এখন সাপোর্ট করবো না। কী বলবেন আপনারা আমাকে, আমি তা জানি না, কিন্তু পলিটিক্স ইজ নট জাস্ট কী বলে আপনার, এটা চ্যারিটি নয়, এটা বদান্যতা নয়, মহানুভবতা নয়, এটা একটা প্র্যাকটিক্যাল অ্যানালিসিস অফ দ্য প্র্যাকটিক্যাল সিচুয়েশন, এবং তার ভিত্তিতে আপনি সিদ্ধান্ত করবেন কোন কাজটা করলে এই মুহূর্তে এটা সামনে যেতে পারে। নিশ্চিতভাবে এরকম আছে কিছু কিছু অ্যাক্সিওমের মতো সত্য মনে হয়, কিন্তু তারপরেও আপনি সেটাকে কাজে লাগাতে তখন পারছেন না। এখনকার লড়াই আমি খুব স্পষ্ট বলি, পুরা সেপ্টেম্বর, পুরা জুলাই আগস্ট ছিল বিদ্রোহের মাস, পুরা আগস্ট জুলাই ছিল অন্যায় বিরুদ্ধে জীবনদানের মাস, এবং জীবন দিয়ে আমাদের জীবন ফিরে পাওয়ার মাস। এখন তো ওই লড়াই নাই। এখন যে লড়াই সেটা বুদ্ধিবৃত্তিক লড়াই, এখন লড়াই জ্ঞানের লড়াই, এখন লড়াই হচ্ছে আরও বৃহত্তর দৃষ্টিভঙ্গির লড়াই। এটা যদি না হয় তাহলে দেশটা গড়বেই না। এটা যদি না হয় তাহলে আমি যে দেশ চাই, আমরা যে দেশ চাই, সেই দেশ হবার তো সম্ভাবনা নাই। আপনি অজ্ঞানতা দিয়ে দেশ গড়তে পারবেন? আপনি পশ্চাৎপদতা দিয়ে এগিয়ে যেতে পারবেন? এগুলোর সুযোগ নাই। এই জন্যেই ডিসকোর্স বলছি। আমাদের সাথে যখন কথা হয়েছে ডক্টর ইউনুসের, তখন বলেছি স্যার আপনি লোকের সাথে কথা বলেন না কেন? কেন জানি আমার মাঝে মাঝে বলেন ডক্টর ইউনুস পলিটিশিয়ানদের সাথে কমফোর্টেবল না। আই মে বি রং, কিন্তু আমার মনে হয় না হলে উনি কথাই বলেন। আমি ওনার ছাত্র ছিলাম, খুব ভালো সম্পর্ক ছিল। একদিন ফোন করে আসবা তো, একটু কথা আছে, কিছু বুঝতে চাই, ডাকে নিয়ে আসে। আমি বলছি না আমাকে ডাকতে হবে, তা মনে করবেন না, না ডাকলে আমার কোনো ক্ষতি হচ্ছে না, আমি আমার মতো ভালোই আছি। কিন্তু উনি কাউকেই তো ডাকছেন না। এই যে 15টা কমিটি সবগুলো রিপোর্ট দেবে, সেই রিপোর্টগুলো নিয়ে আবার নতুন করে বিতর্ক লাগবে না? সমস্ত কি আমাদের আপত্তি আছে এগুলো বলবো। আগেই যদি কথা বলতেন, বলবার পরে যদি রিপোর্টগুলো তৈরি করতেন, তাহলে কি হতো? একটা ফেজ এগিয়ে থাকতেন না? এই প্রস্তাবটা দিয়েছিলাম, উনি কিন্তু রাজি হলেন যে হ্যাঁ এটাই করা দরকার, কিন্তু সেটা হলো না। এখন আবার কি করেছে, যারা লিখেছে তারা আমাদের সাথে কথা বলবে না, যারা পড়বেন সরকার ওনারা আমাদের সাথে কথা বলবেন। যিনি লিখলেন তিনি একটু বেশি জানেন এরকম ধরবেন না আপনি, তিনি কিন্তু বসবেন না। যিনি লেখেননি উনি পড়ে আগে নিজে বুঝতে হবে, তারপর নিজে যুক্তি তৈরি করে আমার সাথে কথা বলতে হবে। তো তার আগে আমি তার পাল্টা যুক্তি তৈরি করে ফেলবো। কিন্তু যিনি লিখেছেন উনি লিখবার সময় তার মনের মধ্যে পুরো বিষয়টা ওয়ার্ক করেছে, এবং সেইটার ভিত্তিতে তিনি আমার সাথে কথা বলতে পারবেন। আমি ঠিক বুঝছি না এই যে ডিসকোর্সের কথা বলছেন, অথবা এই যে ধরেন মানে ঐকমত্য তৈরির প্রক্রিয়ার কথা বলছেন, এটার আবার যে একটা সাব কমিটি, একটা কমিটি করা হচ্ছে, তার চেয়ারম্যান হলেন উনি নিজে। গুড,
উনি যদি মনে করেন যে আমি এটা নেগোশিয়েট করতে পারবো, আমি একটা ভালো আরবিটার হতে পারবো, আমি ভালো সলিসিটর হতে পারবো, সবার সাথে কথাবার্তা বলে যতদূর সম্ভব ঐক্যমত্য করে এগিয়ে নিয়ে গেলেন, যতদূর ঐক্যমত্য হবে নিশ্চিতভাবে দেশ ততদূর এগিয়ে যাবে। কিন্তু যে ঐক্যমত্যটা হবে না, যদি মনে করেন আগামী সংসদের জন্য ছেড়ে দিলাম, সেই সংসদে আলোচনা করবার সুযোগ পাই না, তাই কে জানে। সেই সংসদে যারা যারা থাকবে তাদের নিজেদের যে কত রকম এজেন্ডা থাকবে, নতুন নতুন করে তৈরি হবে, তা জানি না। মানুষ যে রাজনৈতিক দলগুলোর উপর বিশ্বাস রাখতে পারছে না কেন? অতীত দেখেছে বলে তো, সেই অতীতের ছাপ এখনও দেখে বলে তো। এমন নয় যে নতুন কিছু লক্ষণ দেখা গেছে তাতে আমি আশাবাদী হতে পারি, না এরা এরকম করবে না, আরও ভালো কিছু করতে পারে, সেই রকম দেখা যাচ্ছে না। ডক্টর ইউনূসের প্রতি সাপোর্ট কেন? উনি ট্রাকের পণ্য বিক্রি করা বন্ধ করে দিয়েছে, ওটা সাপোর্ট করার কাজ? তাও তো মানুষ সরকারকে সমর্থন করে, এখনও তো বিরোধিতা করছে না। একটাই কারণ, তারা মনে করে এই লোকটা দল করে না, ধান্দা নেই। মানুষ মনে করে যে উনি রাজনীতি করে না, ঘোষণা দিয়েছে আমি রাজনীতি করি না, ভবিষ্যতে ক্ষমতায় যাব না। তার মানে ক্ষমতায় থাকবার জন্য ফন্দি ফিকির করবে, নতুন নতুন চাল দেবে, এরকম দেবে না। তা যদি না যায় তাহলে তো তাকে বিশ্বাস করা যায়। এটাই হলো মানুষের প্রধান কথা। উনি খুব ভালো দেশ চালাচ্ছেন, উনি দেশের অর্থনীতির অনেক অগ্রগতি করছেন, উনি দৈনন্দিন জীবনযাত্রায় মানুষের জীবনকে অনেক সহজ সুন্দর করেছেন, এরকম কোনো ঘটনা নেই। তারপরেও কিন্তু মানুষ তাকে সমর্থন করছে। কথা লম্বা করবো না আমি, কারণ বলতে বলতে অনেক কথা বলা যায়। মানে আমাদের ক্রাইসিসটা এতই হয়েছে যে এই ক্রাইসিসের উপরে এই ক্রাইসিসের উপর আপনি যত বলবেন ততই বলা সম্ভব এবং বলা উচিতও। আমি আবার বলি, এই দেশের একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছে। কনস্টিটিউশন নিয়ে গ্রামের লোকজন আলোচনা করছে, কনস্টিটিউশনে ঢাকার শহরের মধ্যে আলোচনা করছে, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব কাকে বলে। আমি তো প্রথম মনে করতাম এইসব কঠিন কঠিন কথা আমাদের ইউনিভার্সিটির ছেলেরাই পছন্দ করে না। ইউনিভার্সিটির ছেলেরা 5 তারিখের আগে, মানে অগাস্ট জুলাইয়ের আগে আই হেট পলিটিক্স হ্যাশট্যাগ চালু করেছিল না, খুব পপুলার ছিল না, ভুলে গেছেন দেখি। এমন একটা ঘটনা ঘটেছে, ওই যে বলে আন্দোলনের 1 বছর শান্তিপূর্ণ বিকাশের 100 বছরের সমান। 100 বছরে যা গড়ে ওঠে 1 বছরে তা গড়ে ওঠে, 100 দিনে যা গড়ে ওঠে 1 দিনে তা গড়ে ওঠে। অতএব হ্যাশট্যাগ শেষ। এখন মানুষ বলছে ডক্টর ইউনূস পারছে না ভাই, তাদের মধ্যে তো পলিটিক্যাল লোক নাই। এবং মানুষ এখন কনস্টিটিউশন নিয়ে আলোচনা করছে, মানুষ এখন নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা করছে, আর ফেসবুকে ম্যাক্সিমাম রাজনীতি। এখন স্পোর্টসও কম। এত বড় স্টার সাকিব আল হাসান কোথায় চলে গেছে তার বলে লেখাটাকে খুব দেখি না, যদি আমি স্পোর্টস অত ভালো বুঝি না, কিন্তু নাই রিয়েলিটি আমি দেখি নাই, কিন্তু রাজনীতি নিয়ে আছে। এটাও আমাদের জন্য বিরাট একটা সুযোগ। আমি আপনাদের আবারও ধন্যবাদ দিই। এই ডিসকোর্সটা আপনারা আপনাদের মতো চালিয়ে যেতে থাকেন। লোকে আপনাদেরকে কী বলছে সেটা আপনাদের দেখবার দরকার নেই। আপনারা ইস্যুগুলো বার করে, ক্রাইসিসটা কোথায় সেটা লোকেট করেন। আর যারা আপনারা আছেন, ধরেন আমাদের সোসাইটিতে 18 কোটি মানুষকে তো একসাথে বোঝাতে পারবেন না, কিন্তু 180টা লোক বুঝলো যে এইটা জাস্টিফাইড। ওনারা যে প্রতিক্রিয়া তৈরি করতে পারবেন, এটা না জানলে তো তারা করতে পারতেন না। অতএব আমি বলি এইভাবেই মানুষকে এই কাজের মধ্যে অনুপ্রবেশ করা হোক বা প্রবিষ্ট করা হোক। আমার শেষ কথা হচ্ছে, এই সরকারের কাছে আমি মনে করি সময় এখনও আছে। সংস্কারের যে কাজগুলো করা হচ্ছে, 15টা কমিশনের রিপোর্ট দেবে, তারপর আলোচনা করে সিদ্ধান্ত করা হবে, এরকম না। ডক্টর ইউনূস যেটা বলেছেন, প্রধান 2-3টা ইস্যুর উপরে আমাদেরকে এক হতে হবে, যেটা কনস্টিটিউশনাল আপনার যে সংস্কার, তার সাথে নির্বাচন পদ্ধতির সংস্কার, 2-3টার কথা তিনি বলেছেন। এগুলো হলে আমরা একটা নির্বাচনে যেতে পারি এবং সেটা ডেফিনেটলি চাইলে এই বছরের মধ্যেও যাওয়া যায়। আমার মধ্যে কোনো সমস্যা নেই। এই বছরের জায়গায় সামনের বছর জুন মাসে হলে 6 মাসের কারণে আমি ক্ষমতা পেলাম না বলে যে খুব কষ্ট পাবো এরকম না। আর আমি 6 মাসের মধ্যে ক্ষমতা পাবো যে তার তো গ্যারান্টি নেই। যারা পাবেন তারা হয়তো তড়পাতে পারেন, মন খারাপ করতে পারেন। তাদেরকে বলবো, ভাই যদি চেঞ্জটা না হতো তাহলে তো 4 বছর থাকতেন এবং কষ্টে থাকতেন কি মেনে নিয়েছিলেন তো। আর এখন কত আনন্দে আছেন, আরামে আছেন। আরও এক্সট্রা যদি 6 মাস লাগে থাকবেন, 6 মাস কেন থাকবেন না? সেই 6 মাস থেকে বরঞ্চ দেখেন দেশটাকে কতখানি পজিটিভ জায়গাতে যাওয়া যায়। এইবারের অর্জন যত বেশি করতে পারবো সেটা সাস্টেইন করবে, আর যেটা করতে পারলেন না সেটা অনিশ্চিত হয়ে যেতে পারে। এই কথা বলে আবার বলি, হতাশ করবার জন্য নয়। আমি মনে করি প্রত্যেক সময় ওই যে আমি এক সময় খুব বড় নই, মানে বামপন্থী ছিলাম, তো বাংশদিকের কথা আছে, টার্ন এভরি অ্যাডভার্সিটি ইনটু অপরচুনিটি। আমি বাংলা করেছি, প্রত্যেকটা দুর্যোগকে সুযোগে পরিণত করো। আমরা তো তাই করি, যত মুশকিল তত আসান, এরকম বলি না? তো আমাদেরকেও তাই করতে হবে। আজকে ক্রিটিক্যাল টাইম,
আজকে খুবই একটা ট্রানজিশনের টাইম। ট্রানজিশন মানি ক্রিটিক্যাল, কিন্তু এটাও ঠিক ট্রানজিশন মানি ডেভেলপমেন্ট। তো আমি সেই ডেভেলপমেন্টের পথে যাতে যেতে পারি, আমরা সবাই মিলে সেটা চেষ্টা করব। এই প্রত্যাশায় কথা বলা শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ। ধন্যবাদ মাহমুদুর রহমান মান্না। ওই আগের তো হাতে গোনা 3-4 জন জেনারেল, কয়েকটা এডিশনাল আইজি, এসপি, এগুলা বাদে বাকি তো ওই লটটাই রয়ে গেছে। মেকানিজম, ইঞ্জিনিয়ারিং, এগুলা মনে আছে না অতীতে? রাতেরটা দিনেরটা রাতে, এগুলা খেয়াল রাখতে হবে। ওগুলার জন্য আওয়াজ তুলতে হবে। এই যে সংস্কার, সংবিধান সংস্কার করুক আর যাই করুক, সংবিধানের সাথে এই নির্বাচনের একটা সম্পর্ক আছে, কোথাও প্যারা আছে, অবশ্যই আছে। তো কি সংবিধান করছে সেটা তো জানি না, এখনো প্রকাশ্যে আসে নাই। আচ্ছা, তো নির্বাচনের আরপিও আছে তো, তাই না? নির্বাচনের বিধানাবলী। তো আরপিও কি সেই হাসিনার তৈরি করা আরপিও দিয়ে আমরা নির্বাচন করবো এবার? তো কই আরপিওর কথা কেউ বলেছে এই পর্যন্ত? বা কি করছে নির্বাচন কমিশন? নির্বাচন কমিশন গঠন হয়েছে কতদিন? 3 মাসের বেশি হয়ে গেছে। বা সাবমিট করেছে হয়তো, বাট সেই আরপিওটা আমাদের দেখতে হবে। আপনাকে, আমাকে, আমাদের সবাইকে দেখতে হবে, কারণ আমি তো ভোটার, আমি তো স্টেক হোল্ডার। ওইটা যদি না দেখি, ওই গদ বাঁধা আগের মতোই ওই চা বিস্কুট খাবো, এমপি সাহেব যাবে, ক্যান্ডিডেট সাহেব যাবে, আর চায়ের দোকান খুলবে, চা খাবো, আর রাত্রিবেলা কচকচা ওই কাউরে 500, কাউরে 1000 টাকার একটা লোড দিবে, লোড, ওইটা লমু, আর দেখবে যে ভোটের মতো আগের তরিকাতেই রয়ে গেছে। সো হোয়াট উই হ্যাভ টু ডু, আমাদেরকে ভোটারদেরকে এডুকেট করতে হবে। মানে এই না যে আপনি তাকে IABA পাস করাবেন, নো, তাকে সচেতন করতে হবে যে আমরা এত বছর যা করেছি, 54 বছর যা করেছি, সেটা সেই ধ্যান ধারণা থেকে, সেই সিস্টেম থেকে বের হয়ে আসতে হবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে কি হবে সেটা পরে, কিন্তু ভোটার যে ভোটটা দিতে চায় তার নিরাপত্তা থাকতে হবে, সে যেন বিনা বাধায় ভোট দিতে পারে এবং যাকে তার ইচ্ছা তাকে দিতে পারে। এখন এখানে ভোটারকে এডুকেট করার কি আছে? অবশ্যই এডুকেট করার আছে, কারণ সে ভোটটা দেয়, ওই যে 1000 টাকা লোড লয়, লোড 5 বছরে কি হয়, তার পকেট থেকে 50,000 বের করে নেয়। কারণ এমপি সাহেব তো প্রতিবাদ করে না সংসদে বসে, তেলের দাম বাড়লো, সয়াবিনেরটা বাড়লো, ডালেরটা বাড়লো, কাপড়ের গজ বেড়ে গেল, লুঙ্গির দামটা বেড়ে গেল, তাতে করে থেকে তার পকেট থেকে যে 50,000 চলে যাচ্ছে, এটা সে আগে টের পায় না। ও কিন্তু নগদ যেটা পায় সেটাই হাতে নেয়। এই যে নগদ যা পাও হাতটা দিয়া লও, এইটা উল্টাটা করতে হবে। এইটা প্রতিটা ভোটারকে, প্রতিটা এলাকায় শিখাইতে হবে, পড়াইতে হবে। আর যদি কেউ লোড দেয়, তোমারটা ল, তোর ইমানদারি সে ভোটটা দিস, 1 বার 2 বার 3 বার, এরপরে আর কেউ টাকা দিয়ে খেলতে আসবে না। ভোটে এবার যাতে কোনো টাকার খেলা না হয় সামনে, আগামীতে যে দলই হোক, বিএনপি হোক, জামাত হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, হিজড়া পার্টি হোক, যেই হোক, তো টাকার খেলা, টাকা এটা, এই কাজটা করতে হবে আমাদের এই পরবর্তী প্রজন্মকে। 40 বিলো ঘোড়ারা পচে গেছে, অনেক আগেই পচে গেছে। ঘোড়া বাসকে আপনি সোজা করতে পারবেন না। অতএব দায়িত্বটা আপনাদের, নবপ্রজন্ম জানতে হবে। আপনি ছোট কে বলেছে? তোফায়েল, রাজ্জাক, এরা যখন 72 এমপি, তার বয়স কত ছিল? আপনাদের সমানিত ছিল। খালি আপনাদেরকে সমালোচনা করে যে ছাত্ররা বাচ্চা, ওরা বুঝে কি। আর বাচ্চা যে কইতেছেন 72 সাল, তারা তো হয়েছিল এমপি মন্ত্রী হয়েছিল, তাদের বয়স কত ছিল? আপনাদের সমানই ছিল। হ্যাঁ, তো কেন আপনাদেরকে আন্ডারমাইন করে বাচ্চা? আমি বিভিন্ন ফোরামে যখন কথা বলি বা ঘরোয়া গিয়েতে, আমি কিন্তু এটার প্রতিবাদ করি। সে অঙ্গীকার রক্ষা করতে পারি নাই, কোনো সরকারই পারে না। একটা উৎসব ছিল, কে কত ভোট দিতে পারছে, এটা ছিল লজ্জা। এই লজ্জাটা আমাদের বোধে আসতে হবে। আমাদের আগে নাগরিক হতে হবে। আমরা ভোট একটা পবিত্র জিনিস, আমি আমার শাসক নির্বাচন করব, এই বোধগম আমার মধ্যে থাকতে হবে। আমরা টাকার কাছে বিক্রি হয়ে যাই, চেনা অজানা লোক হঠাৎ করে আমাদের কাছে চাপিয়ে দেওয়া হয়, তাকে আমরা ভোট দিই মনের ইচ্ছার বিরুদ্ধে। অনেক সময় আমরা এখন আমরা একটা সুযোগ পাইছি এই ছাত্রদের জন্য, তাদের আমরা স্যালুট। আমরা আমাদের
শাসক নির্বাচন করার একটা সংস্কার করব। আজকের আলোচনা তার জন্যই। সত্যিকার অর্থে আমাদের সেনাবাহিনী, পুলিশ বাহিনী একদিনের জন্য এত ব্যাপক দায়িত্ব গ্রহণ করতে পারে না, সম্ভবও হয় না। তাই নির্বাচনটা হওয়া উচিত মিনিমাম 3 সপ্তাহে এত সুষ্ঠু নির্বাচন হয়, নিরাপত্তা নিশ্চিত থাকে, জনগণ কেন্দ্রে যাবে, নিজের ভোট নিজে দিবে, যাকে খুশি তাকে দিবে। তা আতঙ্ক থাকে ভোট দিতে পারবো কিনা, আবার ভোট একান্ত দিতে গেলে আমার ভোট পাবো কিনা অন্য কেউ দিয়ে গেছে, এটাও হয়। আর আমাদের ফ্যাসিস্ট সরকার গত 3টা সময় যা করছে লজ্জা। আজকে দেখেন তার এই অনৈতিক ভোটাধিকার চর্চা, আজকে সেই র্যাব নাই, সেই ডিজিএফআই নাই, সেই পুলিশও নাই। তা আতঙ্ক কিসে, তারা আসে না কেন? ওই আতঙ্কের মধ্যে থাকার পরে তো দেখেছি জামাত ইসলামের লোক ফুস করে বের হয়ে গেছে, জিন্দাবাদ, বিএনপি বের হয়ে গেছে, মিছিল করছে। তারা তো করতে পারতেছে না, ওটাই ছিল তাদের শক্তি। জোর করে ক্ষমতা নিলে, ক্ষমতা দীর্ঘায়িত করলে কেউ দীর্ঘস্থায়ী থাকতে পারে না। যে অনাচার অত্যাচার করছেন, আগামী নির্বাচন করার আগে আপনাকে বিচার হইতে হবে। আপনার নির্দিষ্ট সংবিধানের মধ্যে লেখা থাকতে হবে আপনি ফ্যাসিস্ট ছিলেন। এটা যখন আপনার নির্দিষ্ট সংবিধানের মধ্যে লিখবেন, তারপরে আপনি বিবেচনা করা হবে। আপনি সকল প্রতিষ্ঠা ধ্বংস করছেন। কোনো ব্যক্তি বা কোনো দল এই আওয়ামী লীগের সাপোর্ট করবে, আমরা চাই না তাদের সমর্থন, তাদেরকে আমরা ঘৃণা করি। আমার মনে হয় এই যে কমিশন, নির্বাচন কমিশন, এখানে সব আমলা। কারণ আমলা ছাড়া কি কমিশন বানানো যায় না? এই আমলারাই তো দুষ্ট। আর নির্বাচন করবে কি রিটার্নিং অফিসার, সেও একটা আমলা, দায়বদ্ধতা থাকে। আমাদের এখানে একটা স্থায়ী ব্যবস্থা করতে হবে, বিশেষ করে জেলা পর্যায়ে নির্বাচন কমিশনারগুলি, যাতে এখানে বারে বারে অ্যাডহক দিলাম, সেই সুবিধা লোকজন খুশি করে দিয়ে আবার চলে আসলো, এটা হয় না। আমাদের সংস্কার যখন করতেই হবে, আমি মনে করি এইখানে একটু ভাবার দরকার আছে। আমলা বহির্ভূত, আমলা ছাড়াই আমাদের নির্বাচন কমিশন।